নমস্কার সবাইকে, ওয়েলকাম টু ভয়েস অফ লিডার্স আগরতলা। আজকে আমাদের এই পডকাস্টটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে এবং তার একটা মুখ্য রিজন হচ্ছে আজকের এই পডকাস্টে যিনি এসছেন উনি কোনো সাধারণ মানুষ নয়, উনি আমাদের ভারতবর্ষের একটা প্রাইড। আমরা গর্ববোধ করি উনি আমাদের ভারতবাসী বলে, এবং উনি কোনো আঞ্চলিকভাবে বা কোনো উনি যা করেছে আমাদের ভারতবর্ষের জন্য উনি কোনো আঞ্চলিক বা কোনো স্টেট ওয়াইজ নয়, সেটা পুরো নেশন ওয়াইজ একটা আমাদের জন্য একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করেছেন। আমাদের সাথে আজকে আছেন মিস্টার গোকুল চন্দ্র দাস। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এই পডকাস্টে আসার জন্য। এবং আমি আপনাদের বলে দিই, মিস্টার গোকুল চন্দ্র দাস হচ্ছেন আমাদের ভারতবর্ষের রিনাউন্ড একজন ঢাকি, এবং উনি রিসেন্টলি অ্যাওয়ার্ড পেয়েছেন পদ্মশ্রী। তো পদ্মশ্রী অ্যাওয়ার্ডে সম্মানিত ভারতবর্ষের সবচেয়ে বড় ঢাকি হচ্ছে মিস্টার গোকুল চন্দ্র। নমস্কার স্যার। তো স্যার আজকের এই পডকাস্টে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি বিভিন্ন স্টোরি থেকে, ইন্সপায়ারিং স্টোরি থেকে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের যত সমস্ত ইউথ রয়েছে এবং যারা দেখে আর কি ইন্টারনেটটা ইউজ করছে, আমরা চেষ্টা করি ওদের কাছে একটা ভালো ইন্সপিরেশনাল স্টোরি তুলে দেওয়া এবং ওরাও যাতে কিছু শিখতে পারে, এগোতে পারে, ওটা আমাদের উদ্দেশ্য। তো এই জন্য আমরা আজকে এই পডকাস্টটা করছি। তো স্যার আপনার যে এখন পর্যন্ত যা আপনি করেছেন আমাদের দেশের জন্য, এটা অনেক বড় ব্যাপার। আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করেছেন আপনার জার্নি, এবং যেই জায়গাটাতে যে ঢাক বাজানোটা স্পেশালি খুব মেল ডমিনেটিং, আমরা দেখি ওটা খুব পুরুষতান্ত্রিক ব্যাপার, শুধু পুরুষরাই ঢাকটা বাজায়। তো সেক্ষেত্রে আপনি সেটাকে ওমেনদের ইন্সপায়ার করে এবং এই ফিল্ডে ট্রেন করে নিয়ে আসা এবং এত বড় একটা বেঞ্চমার্ক তৈরি করা, এটা স্যার মানে বিশাল ব্যাপার। তো আমরা আপনার এই জার্নিটা সম্পর্কে একটু শুরু থেকে জানতে চাইব। যারা আমাদের ভিউয়ার্স রয়েছে যারা জানে না, তাদের একটু শুরু থেকে বলবো কোথায় আপনার জন্ম, কি করে আপনি শুরু করলেন এবং কিভাবে এত বড় সাম্রাজ্য তৈরি করতে পেরেছেন। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি জন্ম মসলন্দপুর, ওয়েস্ট বেঙ্গল, নর্থ 24 পরগনাস। ও মসলন্দপুরের একটা গ্রামে আমার জন্ম, বিধানপল্লী। তো সেখানে আমার বাবা একজন বিখ্যাত ঢাকি ছিলেন, মতিলাল দাস। আচ্ছা, তো তা আমার বাবার কাছে আমার ঢাক শেখা এবং তারপরে আস্তে আস্তে বেড়ে ওঠা। সেই ছোট্টবেলা 4 বছর বয়স থেকে আমার বাবার সঙ্গে চলাফেরা এবং বাবার কাছে শিক্ষা লাভ সেই থেকেই চলছিল আর কি। এখন তো বাবা নেই আর। তো তারপরে আস্তে আস্তে আমি যখন 2004 সালে সারা কলকাতা ব্যাপী একটা ঢাকি কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে আমি গেলাম এবং আমাকে জাস্টিফাই করে নিল আর কি কমিটি। তো সেখানে দাঁড়িয়ে সেখানে আমি ঢাকি সম্রাট খেতাব পাই এবং সেখানে জাজমেন্ট হিসেবে ছিলেন পণ্ডিত তন্ময় বোস। তো আমার ওই তন্ময় বোস সঙ্গে আমার পরিচয় হলো এবং উনি আমার ঢাকি সম্রাট উপাধি দিলেন এবং তারপর বলে গেলেন পুজো শেষ করেই আমার সঙ্গে দেখা করুন। তো আমি যথারীতি পুজো শেষ করলাম। পুজো শেষ করে আমি আর দেরি করিনি, ওনার সঙ্গে দেখা করলাম। আমি বুঝতে পেরেছিলাম কোনো একটা বিষয় আছে। তো যাই হোক, আমি ওনার বাড়িতে গেলাম, ওনার সঙ্গে কথা বললাম এবং কথা বলে বুঝলাম এটা একটা ওয়ার্ল্ড ক্লাসিক্যাল মিউজিক ব্যান্ড, তালতন্ত্র। তো সেখানে আমি তালতন্ত্র ব্যান্ডের মেম্বার আছে শুনলাম, আমাকে উনি মেম্বারেট করে দিলেন। তো তারপরে সেই থেকে আমার দেশ বিদেশ যাওয়া শুরু, এবং আমি বহুবার বিদেশ গেছি। আমি পণ্ডিত রবিশঙ্করজির সঙ্গে আমি হলিউড বলে বাজিয়েছি, ওস্তাদ জাকির হোসেনের সঙ্গে আমি পুরো নর্থ আমেরিকা ঘুরেছি, মাস্টার পাকিস্তান US ট্যুর 2010। তো এরকমভাবে আমার বহুবার NABC-তে আমার বহুবার যাওয়া আমেরিকাতে। তো আমেরিকা, লন্ডন, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জাপান, জার্মান, শ্রীলঙ্কা, এরকম বহু দেশ আমার ঘোরা হয়েছে, বাংলাদেশ সহ। তো আমি যখন 2010-এ আমি ওস্তাদ জাকিরজির সঙ্গে আমি আমেরিকাতে গেলাম, তখন আমি একটা মিউজিক শপে যাই।
এবং মিউজিক শপে যাওয়ার কারণটা আমি একটা স্যাক্সোফোন কিনবো আর কি, একটা ইনস্ট্রুমেন্ট কিনবো। তার কারণ আমি ছোটবেলা থেকে ক্লারিনেট, স্যাক্সোফোন এবং গানটাও করতাম। তো সেই জন্য আমি ভাবলাম যে তখন আমার ছেলে গোপাল, ও বেশ বড় হয়েছে, ও স্যাক্সোফোনটা ধরেছে সবে। আচ্ছা। তো আমি ভাবলাম যে একটা বিদেশি যন্ত্র ভালো হয়, আমি একটা বিদেশি যন্ত্র কিনে নিয়ে যাবো। এই জন্য আমি গেলাম সেই মিউজিক শপে। মিউজিক শপে গিয়ে দেখি একজন ভদ্রমহিলা বিদেশি, তিনি বিভিন্ন যন্ত্র বাজিয়ে মানে কাস্টমারদের দেখাচ্ছেন। তো আমার দেখে এটা মনে হলো যে একটা বিদেশি মহিলা, সে যদি এত ইনস্ট্রুমেন্ট, সোপ্রানো, স্যাক্স, ব্রাস, ট্রাম্পেট, গিটার, বিভিন্ন যন্ত্র বাজিয়ে দেখাচ্ছে, তো এই একটা বিদেশি মহিলা যদি এতগুলো যন্ত্র বাজাতে পারে, তাহলে আমার বাংলার মেয়েদের দিয়ে যদি আমি ঢাকটাকে বাজাতে পারি, তাহলে বোধহয় আমার জীবনে একটা বড় কাজ করা হবে। তো তখন আমি ওটা হঠাৎই মাথায় আসে এবং আমি ওস্তাদজির প্রোগ্রাম শেষ করে বাড়ি আসি এপ্রিলে। বাড়ি এসে এপ্রিলের মাঝামাঝিতে আমি শুরু করি আমার মাত্র 6 জন মহিলাকে নিয়ে আমার পথ চলা, মহিলাটাকে। তো এখন বাড়ি এসে ভাবছি কাকে বলবো, কে কি বলবে, এসব একটা ব্যাপার আছে। তো আমার নিজেদের মধ্যে আমার যত মানে কাছের মানুষ, তাদেরকে বললাম, এবং নিজে আমার বৌমা, আমার মেয়ে, আমার আশপাশ দিয়ে যারা কথা শুনবে আর কি, রিলেটেডের মধ্যে, তাদেরকে বললাম। তো তাদেরকে নিয়ে আমার 6 জন মেয়েকে নিয়ে শুরু করলাম। শুরু করার পরে আস্তে 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 এখন এসে দাঁড়িয়েছে আমার দলে শুধু 90 জন মহিলা, 90 জন আমার দলে। এবং এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রান্তে গড়ে উঠেছে মহিলা ডাকি দল। তো আমার এটা ভেবেই আনন্দ লাগে যে আমার একটা দেখানো পথে যে এত মানুষ চলছে, শুধু চলছেই না, তা কেউ কোনো মহিলা হয়তো, সবই তো দুস্থ পরিবারে, তো কেউ হয়তো স্বামীর কাছে চেয়ে 10 টাকা বেতন না, কিন্তু এখন তারা একটা চাইতে হয় না কারো কাছে। এটা একটা বড় স্বাবলম্বী হয়েছে এবং 2তলা 3তলা বাড়ি করেছে এবং গাড়ি করেছে, এরকম বহু প্রমাণ আমার দেখা হয়েছে। এসব তারা করেছে। এই যে ওম্যান ডেভেলপমেন্টের উপরে একটা কাজ, এই কাজটা আমার সব থেকে বেশি লেগেছে যে আনন্দের, যে আমি যে সমস্ত মেয়েরা ঘরের বাইরে যেতে পারতো না, টিভি চ্যানেলে যেতে পারতো না, বা কোনো ভালো ট্রেনে চড়তে পারতো না, ফ্লাইটে চড়তে পারতো না, তাদের এটা আসার মানে স্বপ্নের বাইরে আর কি। তো সেটাকে সম্ভব করতে পেরেছি, এটাই আমার সবথেকে বড় আনন্দ। একদম একদম। এবং একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করেছেন, সবাই কাছে একটা উদাহরণ তৈরি হয়েছে যে আমরাও পারবো, এবং সেই হিসেবে সবাই এগোচ্ছে এখন। তো বাট স্যার, জার্নিটা তো এতটা সহজ হয় না। আপনি খুব সহজভাবে বলেছেন, কি কি প্রবলেম আপনি ফেস করেছেন ওটা আপনি বলুন। আমি যখন প্রথম মহিলা ডাকি দল তৈরি করি, তখন অনেক সমালোচনা আমার পিছনে দিয়ে হয়েছে। আবার সামনাসামনি কেউ কেউ বলেছে, হ্যাঁ ঘরের মেয়েদের বার করে নিয়ে এসে তাদেরকে ঢাক বাজাচ্ছে, তাদেরকে নিয়ে এবং তাদের বাইরে নিয়ে যাচ্ছে, তাদেরকে এই করছে ওই করছে, এরকম বহু কথা উঠে এসেছে। কিন্তু আমার এমন ক্লোজ ফ্রেন্ড, তাদের সঙ্গেও তারা বলছে মেয়েদের কি কেন এটা করছিস, এটা ঠিক করছিস না। আমি তাদেরকে বলেছি একটাই কথা, শিল্পীর কোনো জাত হয় না, শিল্পীর কোনো জেন্ডার হয় না, মেয়ে হোক ছেলে হোক সে শিল্পী। তো আর কোনো জাতও হয় না। যেমন আমি যেমন বিদেশি ফরেনার বহু আর্টিস্টদের সঙ্গে প্রোগ্রাম করেছি, আমি দেখেছি সেখানে মুসলিম আছে, খ্রিস্টান আছে, বাঙালি আমরা তো আছি। তো এরকম বিভিন্ন সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে বিভিন্ন জাতের সঙ্গে আমরা শিল্পীর কোনো জাত হয় না, এটা হচ্ছে আসল কথা। শিল্পীর কোনো জেন্ডার হয় না, সে মেয়ে হোক ছেলে হোক, আর শিল্পীর কোনো জাতও হয় না। আমি তাদের এখানে এটা হয়তো আমি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি বোঝাতে হয়তো কাউকে পেরেছি, কাউকে পারিনি, অনেক রকম সমস্যা হয়েছে। তো সেখানে দাঁড়িয়েও সমস্যা আমি থেমে যাই, আমার পথে আমি চলতে থেকেছি এবং চলতে চলতে আজকে কিন্তু এই জায়গাটা এসেছি। আমাদের ভিউয়ার্সদের মধ্যে যারা দেখছেন, আমরা আমাদের ছেলে মেয়েদের সবাইকে আমরা ইন্সপায়ার করি যে বিভিন্নভাবে বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হতে, সঙ্গীতের সাথে, শিল্পের সাথে যুক্ত হতে। বাট একটা স্যার
কোনো দিশা পাওয়া যায় না। মানে যখনই দেখে কেরিয়ারের কেরিয়ারের দিকে দেখতে চায় মানুষ, তখন সঙ্গে সঙ্গে না একটু সরে যায়, যে স্টাডিতে বা পড়াশোনাতে একটু ইনভলভ করে দেয়। তো আপনি আমাকে একটু বলুন, মানে এইভাবে এই সিচুয়েশনে যখন স্টুডেন্টরা বাচ্চারা চায় যে এই ফিল্ডটাও একটা ভালো ফিল্ড হতে পারে, তো সেখানে নিজেকে কিভাবে গড়ে তুলবে এবং কি একটা রাস্তায় সে যাবে, যে যে আপনার যেরকম জার্নিটা ছিল ঢাকি থেকে সম্রাট হয়ে যাওয়া, এই যে জার্নিটা, ওটা সম্পর্কে একটু জানবো, যে ওরা কিভাবে পারবে, আমাদের যারা আমাদের ভিউয়ার্স আছে ওদের ছেলেমেয়েরা, এবং এটার কি ফিউচার আছে ওটা সম্পর্কে একটু। ফিউচার আছে, অনেক বড় ফিউচার আছে, কিন্তু সেটা হচ্ছে মূলত যেটা দরকার সেটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য আমার এটাই বলার, মানে যে আমার এটা একটা ইচ্ছা রয়েছে যে একটা ঢাকি একাডেমি তৈরি করা। আচ্ছা। এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি বলুন, বিশ্বভারতী বলুন, যেখানেই বলুন, এবং গান, তবলা, নাচ, গিটার, হারমোনিয়াম, শ্রীকোল, বাকোয়া, তবলা, এই বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে, স্কুল রয়েছে, সেখানে শিক্ষার একটা জায়গা রয়েছে। কিন্তু বাংলার এই প্রাচীনতম ঐতিহ্যপূর্ণ একটা যন্ত্র ঢাক, এই ঢাক এবং বাংলার ঢোল, এই এর কিন্তু শিক্ষার কোনো জায়গা নেই। তো আমি ভেবেছি যে এটা যদি আমি শিক্ষা একটা প্রতিষ্ঠান করতে পারি, একটা ঢাকি একাডেমি তৈরি করতে পারি, যেখানে কাছের দূরের দেশের বিদেশের ছেলে মেয়েরা এসে ফ্রি অফ কস্টে শিখবে, এবং তাদেরকে সেই জায়গাটা যদি করে দিতে পারি, এটাও আমার একটা বড় কাজ করা হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা একাডেমি করা মানে যে আমি নিজের পয়সায় করতে পারবো এমন তো নয়। এটার জন্য আমার যেমন গভর্নমেন্ট সহযোগিতা, সাধারণ মানুষের সহযোগিতা আমি আশা করি, কামনা করি। এবং আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত ছেলে মেয়েরা দুস্থ পরিবারে রয়েছে, সেই সমস্ত ছেলে মেয়েরা তারা ফ্রি অফ কস্টে শিখবে, এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে হলে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এবং আমি বাজালাম একটু বাজালাম, একটু কোনো ব্যাপার নেই। আমাদের যেমন শিক্ষার ক্ষেত্রে রয়েছে, শিক্ষার ক্ষেত্রে যেমন মাধ্যমিক থেকে শুরু করে এইচএস, তারপরে আপনার গ্রাজুয়েট, তারপরে এমএ, এসব রয়েছে। তো এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে হবে। না হলে আমি যদি সেই ট্র্যাডিশনাল ঢাক নিয়ে পড়ে থাকি, পুজো আঙ্গিক ঢাক, মানে পুজো হলেই বাজবে, না হয়ে বাজবে না। হ্যাঁ, এটা একটা কমন ভাবনা, কমন ভাবনা মানুষের ভিতরে এখনো রয়েছে। কিন্তু সেই ভাবনাটা যদি থাকে, তারা কোনোদিন এগোতে পারবে না। এক্সপেরিমেন্টাল যদি কিছু না করা হয়, যদি এক্সপেরিমেন্ট না করতে পারে, যদি ঢাককে নিয়ে বিভিন্ন রকমের বাজনা না বাজাতে পারে, যেমন লোকসঙ্গীতের সঙ্গে ঢাক, ভারত নৃত্যমের সঙ্গে ঢাক, তারপরে আপনার ক্লাসিক্যালের সঙ্গে ঢাক, ভোকালের সঙ্গে ঢাক, এই যে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, যেটা তবলা, বাকোয়া, শ্রীকোল দিয়ে সম্ভব, সেটা ঢাক দিয়েও সম্ভব। এটাকে আমি প্রমাণ করতে পেরেছি। মানে আমি নিজে 3 দিনের ওয়ার্কশপ করেছি, ফেস্টিভ্যাল করেছি, ঢাকি ফেস্টিভ্যাল, তাতে আমি প্রমাণ করে দিয়েছি যে ঢাক একটা এমনই যন্ত্র যেটা দিয়ে সবকিছু বাজানো সম্ভব, সব ধরনের গান বাজনা বাজানো সম্ভব, যে কোনো গান বাজানো সম্ভব। তো সেইভাবে তো শিখতে হবে না। আমি আজকে একটা তিতালে ধুন বাজছে, আমি তিতাল না আমি শুনিনি কোনোদিন, আমি শিখিনি তো। আমি না শিখলে তিতাল থেকে জানবো কি করে? না জানলে তো বাজাতে পারবো না। তো সে আমার বক্তব্য হচ্ছে এটার একটা পরিচিতি, যে মানে উজ্জ্বলতা আসবে কখন, যখন না আমি শিখবো সঠিকভাবে, তখন আমার সেই জায়গাটা আসবে। এবং একটা হলিউড গানের সঙ্গে, একটা কুমার শানুজির গানের সঙ্গে আমি একটা বাজাবো ঢাক। ঢাকটাকে আমি ইউজ করছি, তো আমি করছি, অন্যকে করতে গেলে সেটা জানতে হবে, সেই এক্সপেরিমেন্ট বাজনাটা জানতে হবে, না জানলে কিছু করতে পারবে না। আর এটা জানা মানেই যে তার শিক্ষার দরকার, সে না শিখলে এটা করতে পারবে। তো শিক্ষা নিশ্চয়ই একটা স্টেপ বাই স্টেপ। একদম। আপনি একটু বলে দিন যে কিভাবে কেউ যদি শুরু করতে চায় আমাদের দর্শকদের মধ্যে ঢাক শেখা, তো কি স্টেপে সে যাবে? এখন ওই যে বললাম, আমাদের অ্যাকচুয়ালি আজও পর্যন্ত কোনো সিলেবাস বই এবং কোনো আমাদের যারা আগের আর কি ঢাকিরা ছিলেন, তার কেউ এই বিষয়ে ভাবেননি এবং কেউ এটা করেও যাননি। সিলেবাস বই লেখা,
তারপরে আপনার যেমন তবলা, গিটার সমস্ত কিছু বই আছে। হ্যাঁ নেই শুধু বাংলা ঢাক। একদম ওটাই আমি বলছি। হ্যাঁ, ওই বইটা আমার লেখা চলছে। ওই বইটা আমি আশা করছি, আমি মিনিস্টার কালচার থেকে ফেলোশিপ, সিনিয়র ফেলোশিপ করেছি, তো আমি এই বিষয়টা অনেকটা জানি এবং জেনে গেছি, এবং আমি বই লেখা শুরু করেছি। শুরু করিনি অনলি, আমি শুধু আমার 60% বই লেখা হয়েও গেছে, তো বাকিটা করে এক বইটা পাবলিশ করব। এবং একাডেমিটা করতে পারলে আমি চাইছি যে সেখানে ওই ধাপে ধাপে যাতে মানুষ শিখতে পারে, ছেলেমেয়েরা শিখতে পারে এবং তাদের সেই লক্ষ্যে অবধি পৌঁছাতে পারে, তার জন্য আমার এটা করা। মানে খুব শীঘ্রই আপনি বইটা পাবলিশ হ্যাঁ, করবেন? খুব শীঘ্রই সেটা বইটা available publish হয়েছে। করব। আচ্ছা, তো এখন যারা আপনার থেকে ঢাক শিখছে, এখন তো আপনার পরিচিত পুরো অল ওভার ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার বাইরেও, তো দেশ বিদেশ থেকে যখন কেউ শিখতে চায় আপনার থেকে, তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আপনি কি শুধু মানে যেটা আপনার ইনস্টিটিউট বা যেখানে আপনি অফলাইন শেখাচ্ছেন সেটাই, নাকি অনলাইনে বা হ্যাঁ, অনলাইনেও আমি তো তারা চাইলে, আমি যারা আমার দূরের থেকে যারা শিখতে চায় তাদেরকে অনলাইনে আমি শেখানোর ব্যবস্থা রয়েছে আমার। আচ্ছা। এবং যারা যেতে পারবে, কাছের মানুষ, তারা আপনার গিয়েও শিখতে পারে। তো যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার রয়েছে এবং আমার ফেসবুক আইডি রয়েছে। তারা যে কোনোভাবে যোগাযোগ করতে পারে, ইউটিউব চ্যানেল রয়েছে, আচ্ছা, সব যে কোনো মাধ্যম দিয়ে যোগাযোগ করতে পারে। এই ভিডিওর নিচে আমরা নাম্বার দিয়ে দেবো স্যারের, এবং ফেসবুক চ্যানেলের আইডি দিয়ে দেবো ডেসক্রিপশনে। আপনারা যারা দেখছেন অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই অবশ্যই। ওকে, তো স্যার দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গায় আপনি অনুষ্ঠান করেছেন, এরকম কোনো মেমোরেবল আপনার কোনো সময় গেছে যেটা খুব ভালো হয়েছে এবং বিভিন্ন পরিচিতি পেয়েছে? ভীষণ 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 ভালো হয়েছে। আমি যখন হলিউড বলে বানিয়েছি হ্যাঁ। 2009 উইথ পণ্ডিত রবিশঙ্কর এবং অনুষ্কা শঙ্করজির সঙ্গে, তো আমি যে যে থিয়েটার হল, ইন্টারন্যাশনাল থিয়েটার হল, সে হলিউড বোল যেখানে বানিয়েছি আমি, সেখানে 18,000 পাবলিক, 18,000 পাবলিক, তারা বাজনা শুনে সবাই নেচে উঠেছে। এবং পণ্ডিত রবিশঙ্করজি বলেছিলেন যে এই যে বাজনা, আমাদের এত ক্যালকুলেশন, এত কম্পিটিশন, সব গোকুলের ঢাকের বাজনায় সব আসছে নিয়ে গেল। এটা একটা আমার কাছে ভীষণ ভীষণ পাওনা, বড় পাওয়া, যে আমার এত একটা কথা তিনি বলেছিলেন। তো কি বলবো, সেদিনের আনন্দের কথা তো ভাষায় প্রকাশ করা যায় না, এটাই হচ্ছে বিষয়। তো স্যার, এটা খুব ভালো জিনিসটা যে আপনি এরকম একটা ফিল্ড চুজ করেছেন যেটা আমাদের সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই না? তো এরকম কি কি আরো ফিল্ড হতে পারে যেখানে আমাদের যারা ইউথ জেনারেশন আছে তারা ওইদিকে যেতে পারে, বা ওই দিকে ওদের এখন ভাবা উচিত? বিকজ আজকের দিনে মানুষ পড়াশোনায় এত ঢুকে গেছে, এত লিপ্ত হয়ে গেছে, এবং একটা কম্পিটিশন চলছে। অনেক কিছু আছে আমাদের বাঙালি সংস্কৃতিতে যেটা বিশ্বকে এখনো দেখানো হয়নি, এখনো বিশ্ব জানে না, এবং তারা দূর দূর থেকে আসে জানতে, বাঙালি কালচার জানতে। যেরকম আমি দেখলাম বিভিন্ন বিয়েতে বিভিন্ন ফরেনাররা আসে জাস্ট দেখতে যে কিরকম হচ্ছে কালচার কি। তো কি কি ফিল্ড রয়েছে এই মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে, এবং কিভাবে ওটা থেকে নিজের কেরিয়ার বানানো যাবে অ্যাকর্ডিং টু আপনার? অ্যাকচুয়ালি কি বলতো, বিষয়টা যে এই শিল্পটা একটা সময় ছিল, মানে কিছুদিন আগ পর্যন্ত ছিল যে শিল্পটা লুপ্ত প্রায়। তার কারণ হচ্ছে যে একমাত্র পূজাঙ্গিক ঢাক, মানে বছরে তো একটা দুটো পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো হয়, তার বাইরে যেগুলো হয় সেটা খুব সামান্য। তো দুর্গা পুজো, কালী পুজো বাদিয়ে কিন্তু সংসার চলবে না, সারা বছরে একবার। একদম, হ্যাঁ, সংসারটা চলবে না, জীবিকা চলবে না। তো কাজেই ঢাকির ঘরে ছেলে হয়েও সে ঢাক বাজনায় আসছে না, এই বিষয়ে আসছে না। তো তার জন্য অনেক ফ্যামিলি, এখন দুনিয়াটা আপডেট, শিক্ষার দিকে মানুষ বেশি ঝুঁকছে, এবং কেউ চাকরি পাচ্ছে, কেউ পাচ্ছে না, সেটা পরে কথা। কিন্তু এই যে ঢাকের থেকে যে ঢাকির ছেলেমেয়েরা সরে আসছে, এটা একটা বড় ব্যাপার। মানে বড় ব্যাপার কেন, যে এই শিল্পটার কিন্তু ক্ষতি হচ্ছে প্রচুর পরিমাণে। এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে আজকে যদি আমি সেই ঢাকির ছেলেরা ডাক না বাজায়, তাহলে নিশ্চয়ই ব্রাহ্মণের ছেলে এসে ডাক বাজাবে, তাই না? এটা এখানে একটা ব্যাপার হয়ে গেছে। বাজায় না তা নয়, বাজায়, হ্যাঁ, অনেকেই বাজায়, বাট অ্যাট লিস্ট
যে হ্যাঁ। বাবা থেকে যেরকম আপনি শিখলেন ওরা তো ওই রকম। উচিত জিনিসটা এটা- ট্রেডিশনটা। হ্যাঁ একদম। তো এই কারণে এটার জন্য একটাই উপায় আছে যে আমরা যেমন আজকে আমরা কিন্তু পূজাঙ্গিক ঢাকে নেই, পুজোর যে গণ্ডি তার থেকে ঢাককে আমি বের করে নিয়ে এসে আচ্ছা। এবং নিজে যেমন হলিউড গানের সঙ্গে বলিউড গানের সঙ্গে আমি যেমন ঢাককে মানে ইউজ করছি, হুম। এবং শুধু তাই নয়, হুম। একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে সেখানে ঢাকি দল চাই, একটা পার্টি প্রোগ্রাম হচ্ছে সেখানে ঢাকের দল চাই, একটা কোনো ফেস্টিভ্যাল হচ্ছে সেখানে উদ্বোধনে ঢাকি দল চাই। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোগ্রামের জন্য এই ঢাকি দল কিন্তু ঢাকিরা ঢাক বাজাচ্ছে। এখন কিন্তু আর পুজো আঙ্গিক শুধু ঢাক নেই, এখন বিভিন্ন সমস্ত প্রোগ্রামে ঢাকের বাজনা প্রচলন হয়ে গেছে। তো কাজে এখন যদি ছেলেমেয়েরা এগিয়ে আসে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, ঢাককে সঠিকভাবে বাজাতে পারে, তার কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ হতে বাধ্য হবে। বিকজ কারণ হচ্ছে এখানে কম্পিটিশনটাও খুব কম সেটা, এবং লোকজন ফলো করতে চাইছে, বিদেশে লোকজন চাইছে এই জিনিসটাকে ফলো করতে। তো যারাই আপনারা ভিউয়ার্স আছেন, আপনারা দেখছেন এই ভিডিওটা, আজকের দিনে এআই এবং বিভিন্ন জিনিস এসে প্রযুক্তি এত এগিয়ে অনেক কিছুই আমাদের যেটা নর্মাল দৈনন্দিন যে কাজ আছে আমাদের, বাট এবং মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে অনেকভাবে এরকম কিছু ওরা তৈরি করছে যেটার মাধ্যমে হয়তো অনেক কিছু অটোমেশনে পসিবল, অটোমেটিক হয়ে যাবে। বাট যেগুলো আমাদের ট্রেডিশন রয়েছে, যেগুলো একটা মানুষ, একটা শিল্পী যেটা করতে পারে, সেটা কোনো সময় কোনো মেশিন বা কোনো একটা কোড লিখে দিলাম কোনো একটা যন্ত্রের দ্বারা পসিবল হবে না। তো এই জন্য এই শিল্পটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যদি কেউ চায় এই শিল্পে শিক্ষিত হয়ে সঠিকভাবে শিখে নিজেকে এস্টাবলিশ করতে, সেটাও পসিবল। বিকজ ভারতবর্ষের বাইরে এবং ভারতবর্ষ শুধুমাত্র ঢাকটা পুজোর মধ্যে সীমাবদ্ধ নয়, তার বাইরেও অনেক বড় একটা জায়গায় নিজেকে উপস্থাপিত করেছে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার একটা শেষ প্রশ্ন থাকবে, আপনি ত্রিপুরা এসেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার কেমন লাগলো এবং কোথায় কোথায় আপনি গেছেন, এবং এত বিশ্ব ঘুরে এখন ত্রিপুরা কেমন লাগলো আপনার? ত্রিপুরা আমার কি বলবো, ভীষণ ভালো লেগেছে। আর আজকেই আমি গেছিলাম ত্রিপুরেশ্বরী মন্দিরে। তো সেখানে গিয়ে দেখলাম যে পুকুরটা আছে, মায়ের মন্দির তো কি তুলনা হয় না, এবং সে পুকুরটাতে দেখলাম যে বড় বড় মাছ, কচ্ছপ, এবং সেগুলো সত্যি মানুষেরা তাদের বিস্কুট খাওয়াচ্ছে, এই করছে, মানে গায়ে হাত দিচ্ছে, তবুও তারা কিছু বলছে না। এই যে অবাক কাণ্ড, এইগুলো দেখে আমার সত্যি কি বলবো, ভীষণ ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর আজকের এই যে আপনাদের যে অনুষ্ঠানটায় আমি এসেছি, ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল, এত রকমের অনুষ্ঠান রয়েছে এখানে। তো শুধু গান বাজনা নয়, এবং মানে সহমত, বিদেশেরও কিছু মানুষ দেখলাম তারা রয়েছে, তাদের সঙ্গে যে সহমত পোষণ করা, এটা কিন্তু একটা বড় ব্যাপার, মানে মেলবন্ধন। তুমি হিন্দু হও, তুমি আমেরিকান হও, তুমি অস্ট্রেলিয়ান হও, আমি বাঙালি হই, এই যে একটা মেলবন্ধন, এটা একটা বড় ব্যাপার। এটা ভীষণ ভালো লেগেছে আমার, যে এত বড় একটা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকেও অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে পডকাস্টটা দেখার জন্য। এবং আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন, প্লিজ চ্যানেলটাকে ফলো করে নেবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। যদি আপনারা ইউটিউবে দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।